আমরা সব খবরের পক্ষ থেকে আজ আমাদের ক্যামেরার সামনে এমন একজনকে হাজির করেছি যার সুরেলা কণ্ঠ, মধুমাখা কণ্ঠ আপামর বাঙালি সঙ্গীত শ্রোতার মন জয় করে রেখেছে। একসময় আকাশবাণীতে বাংলা আধুনিক গানের অনুরোধের আসরে শ্রোতারা নিয়মিত চিঠিপত্র দিয়ে অনুরোধ জানাতেন তার গান শোনার জন্যে। হ্যাঁ, তিনি প্রখ্যাত সঙ্গীত শিল্পী হরেন মুখোপাধ্যায়। আজ আমরা সেই শিল্পীর মুখোমুখি, আমি এবং আমার সঙ্গে সন্দীপ দে। আমরা মুখোমুখি আড্ডায় শুনব তার কিছু কথা, কিছু গান, কিছু অভিজ্ঞতা। নমস্কার দাদা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে নমস্কার, সবাইকে নমস্কার। আমার প্রথমেই জানতে চাইবো দাদা কেমন আছেন আপনি? এখন মোটামুটি ভালো আছি, মানে ভালো মন্দে চলছে এইরকম আর কি। আপনার মন্দটা বাদ যাক, টোটালটাই ভালোটা থাক। আপনার কাছে শুনতে চাইবো আপনার সঙ্গীত জীবনের শুরুর কিছু কথা। প্রথম আমার সঙ্গীত জীবনের যে শুরু বলতে প্রবাদ প্রতিম যে আমাদের সঙ্গীত সম্রাট বিষ্ণুপুরের গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের কোলেই আমি মানুষ হয়েছি। আমার সঙ্গীত জীবন ফার্স্ট ওখান থেকে শুরু। তারপরে আমার দাদা ছিলেন, আমার দাদার মানে সাহচর্যে ওখানে থাকাকালীন কিছু কিছু আমি সংগ্রহ করেছি, কালীপদ মুখোপাধ্যায়। এরপর আমি কলকাতা চলে গেলাম এবং তার আগে আমি নিজে প্রচেষ্টাতে সারেগাঁও বাজিয়ে নিজেই হারমোনিয়াম বাজাতাম, বাজিয়ে এরকম করে তুলতাম। এবং আমার একটা আগ্রহ ছিল। করার পর আস্তে আস্তে আমি সঙ্গীত জগতে ঢুকে যাই, নিজেই হারমোনিয়াম টিপে টিপে গান করতাম, নিজেই মানে সুর তুলতাম, সুর মিলিয়ে গান তুলতাম। এবং এমন একটা ভালো জিনিস ব্যাপার বলছি, খুব বলে ইন্টারেস্টিং ব্যাপার। আমার দাদু তখনকার দিনে দাদু বলতেন, তুই যদি প্রতিদিন একটা করে গান আমাকে তুলে হারমোনিয়ামে তুলে শোনাস, তোকে 8 আনা করে পয়সা দেবো। তা আমি সেই লোভে 8 আনার জায়গায় যে ভালো করে পাইস আর ডবল দেবো। তখন আমি কি করলাম, গান আমার মনে আছে, এখনো মনে আছে, ভাঙনের তীরে ঘর বেঁধে কি বা ফল, সেই গানটা ফার্স্ট শুরু হয় আমার। সেই গানটাকে তুলে 2 দিনের মধ্যে আমি তুলে রেখেছিলাম। তারপর থেকে দাদু আমাকে 1 টাকা করে দিত। মানে দাদুর কাছে আপনি 16 আনাই পেয়েছিলাম। এরপর থেকে আমার সঙ্গীত জীবনে ওইখান থেকে একটা আগ্রহটা বেড়ে গেল। এই হচ্ছে ফার্স্ট আমার। তারপর আমি আস্তে আস্তে শিক্ষা জগতে এলাম এবং তার সেই সঙ্গীত আমার রেডিও খুব প্রিয় ছিল। রেডিও আমি গান শুনতাম। আমার তখন তো মাধ্যম একটাই ছিল, রেডিও। তা সেই সময় আমার মানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আমি গান করতাম। বিভিন্ন ধরনের গান আমি প্রত্যেকেই গেয়েছি। মান্নাদের গান করেছি, মানবেন্দ্রের গান করেছি, সত্যিনাথের কণ্ঠ গেয়েছি, শ্যামলদার, আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব শ্যামল মিত্রের গান আমার খুব ভালো লাগে। তাই গাইতাম, সবাই বলে একটু যা সেখানে। তো সেখানে সংক্ষেপে আমি বলছি, তা খুঁজে খাঁজে যে আমি গ্রামের ছেলে, আমার কষ্ট হয়েছিল প্রথম দিন। আমার যে সেই ওজেনবান রোড 4 নম্বর লেক ভিউ রোড, তখন উনি নৈহাটি থেকে কলকাতা চলে এসছেন তখন। তা ওনার কাছে যাই এবং ওনার কাছে যাওয়ার পর উনি প্রথম বলেন, কে তুমি কোথা থেকে আসছো? আমি খুব প্রত্যন্ত গ্রাম থেকে আসছি, আমি কামারপুকুর পাশে ব্যাঙ্গাইগুলো একটা গ্রাম থেকে। বলছে কি ব্যাপার, কি দরকার? আমি বললাম, আমি আমার কাছে একটু গান শিখেছি, ইচ্ছুক। ডাইরেক্ট অ্যাপ্রোচ। বলছে এত দূর থেকে তুমি আসতে পারবে? এমন, হ্যাঁ আসতে পারবো স্যার, আমার আপনার গান আমি খুব ভালোবাসি। তা ঠিক আছে, তুমি বাণীচক্রে, ওখানে পাশে বাণীচক্র পেয়াসেন আমার পাশে বালিগঞ্জ রোডে, ওইখানে আমি সোমবার 6টাতে ক্লাস করি, তোমাকে আমি স্পেশাল ভর্তি করে নিলাম। আচ্ছা, আমি বলে দিলাম ওখানে যে সেক্রেটারি আছে রবি বক্সি, তাকে যে বলবে আর তোমার নামটা তুলে দেবে। আমার তো খুব আনন্দ। দক্ষিণেশ্বরে আমি একটি ঠেক পেলাম, একদম রামকৃষ্ণদেবের একটি আশ্রম করেছিলাম, কবিরা জবা কুসুম ফ্যাক্টরি ম্যানেজার। সেইখানে আমি যেহেতু কামারপুরের লোক বলেছিলাম, উনিও আমাকে খুব ভালোবাসেন, ওকে থাকার আশ্রয়। আচ্ছা, বলছে, হরেন তুমি কামারপুরের ছেলে, বাবার দেশের ছেলে, তুমি আসবে এখানে, আমার এখানে থাকবে, খাওয়া দাওয়া আমার এখানে সব তোমার ফ্রি। সেই সুযোগটা পেয়ে আমার তো খুব ভালোই হলো। বাড়ি চলে এলাম। যথাযথ আমি সোমবার যে হাজি ঠিক 4টে থেকে বেরিয়ে পড়লাম, 6টার মধ্যে পৌঁছে গেলাম আমার গুরুদেবের কাছে। বললে ঠিক আছে, আমাকে স্পেশাল ভর্তি করেছে, তুমি একটা গান শোনাও। আমি একটা আমার কণ্ঠে গান শোনালাম। বলছি ঠিক আছে, কণ্ঠ ভালো আছে, কিন্তু তোমাকে লিফের ব্যাপার আছে, হাফ লিফ ফুল লিফের একটা ব্যাপার আছে, আমার তো ডিফেক্ট ছিল।
গ্রাম থেকে এসেছি তো, বলে ঠিক আছে এইটা করলে ভালো হবে, ঠিক আছে তো ক্লাস কর। ক্লাস করার পর 1 বছর ক্লাস করলাম, সংক্ষেপে বলে যাই। বলার পর বলছে তুমি এক কাজ করো, আমি আকাশবাণী তো বলে দেবো, ডাইরেক্টর ওখানে কারা আছে দেখবো আমি এখানে, তুমি একটা ফর্ম ফিল আপ করো, অডিশন দেওয়ার ব্যবস্থা করো, দরখাস্ত করো। করে আমি বললাম ঠিক আছে স্যার। ফর্ম বলছে ফর্ম ওখানে অফিসে বলে দেবে, ফর্ম আনিয়ে দেবে যথারীতি। তারপরে সপ্তাহে দেখলাম ফর্ম আমার এসে গেছে, ফিল আপ করলাম। এখন সিগনেচার করতে হয়, টিচারের সিগনেচার কে, ট্রেনার কে। আচ্ছা, এখন স্যার ট্রেনারের সিগনেচার মধ্যে আমি করে দিয়েছি সামাল মিত্র। দারুণ দারুণ। 1 বছরের মধ্যে? 1 বছরের মধ্যে এত এত কাছের হয়ে গেছে, কাছের হয়ে গেলাম। তারপরে 1 মাসের মধ্যে অডিশন এলো। আচ্ছা, এবার আমাকে শ্যামলদা বলেছিলেন যে অডিশন আসলে তুমি কিন্তু আমাকে অন্তত 5 দিন আগে, 1 সপ্তাহ আগে আমাকে জানাবে। আমি আসছি আনন্দে চলে গেছি, ওনার বাড়ি চলে গেছি যে এরকম ব্যাপার, আমার অডিশন এসছে, আমি বলেছিলেন। বলে ঠিক আছে কত তারিখে? এত তারিখে। কটার সময়? 12টার সময়। ও ফোন শ্যামলদা ফোন করে জানলেন কে কে বোর্ডে কে আছেন ইত্যাদি ইত্যাদি। আমি শুধু এইটুকু বলে যাই কি করে আমি পেলাম যেতে। করা হলো যথারীতি, ডেট এলো। বলছে ও আচ্ছা ছিল, কে কে আছে? অনল চট্টোপাধ্যায়, প্রবীর মজুমদার, আর একজন ছিলেন আমি ঠিক জানি না, যাচ্ছে 3 জন যাচ্ছেন। প্রবীর টবীর নাম নাম ভরে বললেন আর কি। বলে ঠিক আছে আমার ছাত্র যাবে, এটা দেখবে। তা এবারে আমাকে যথারীতি অডিশন ডেট করেছে, আমার নাম ডাকছে, ভেতরে গেছি। আমি প্রথম গানটা করেছি, বলছে আর একটা গান শোনাও। দ্বিতীয় গানটা করেছি, বলছে এই তো রেকর্ডিং গান, এটা তো শ্যামল মিত্রের রেকর্ডের গান, ছায়াছবির গান, এটা কি করে অ্যালাউ হবে না? তো আমাদের রেকর্ডিং গান তো আর আকাশবাণী অ্যাপ্রুভ হবে না, অডিশনে পাস করানো যায় না। বললাম আমি তো ওনার ছাত্র, আমি শিখি, তা আমাকে যা দিয়েছেন আমি সেটাই গাচ্ছি। এক্ষেত্রে তো আর আমার কিছু বলার নেই স্যার, তাহলে তো আমাকে যা বলেছেন আমি তাই করেছি, গিয়েছি। ওনারা হেসেছিলেন পরে শ্যামলদার কাছে, এই ব্যাপার তোমার ছাত্রের বলছিল। তারপরের উইকে 15 দিন বাদে অডিশন লেটার দেখলাম পাস করেছি। ওটা কত সাল মনে আছে? তো মনে হয় মুশকিল, ওই সম্ভবত 75-76। তারপরে বললো হরেন তোমাকে একটু দিতে হবে আর কি, মানে আমাদের একটু এন্টারটেন করতে হবে। সবাই মিলে আছে, তখন ছিল কে কে গুণীজন ছিলেন, শৈলেন মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, সেদিন আছেন সব, ওদের সব ক্লাস থেকে বাণিজ্যকে সাউথে। আচ্ছা, তরুণ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আছেন, শ্যামলদা আছেন, আরো সব অনেক আছেন, এবং ওদের স্টাফেরা আছেন, সব আছেন। বলছে সবার জন্য তোমাকে বেশি কিছু খরচা করতে হবে না, তুমি 20 টাকার খরচা করো। এই চানাচুর, মুড়ি, ছোলা ভাজা, হ্যাঁ করে এগুলো বয়কে বলে নিয়ে এসো তো। অনেক প্রচুর হয়ে গেল, 20 টাকা প্রচুর, তো তুমিও খাবে, খাওয়া বলে খেলাম। ওটা আর কিছু তোমাকে দিতে হবে না, তুমি অনেক কষ্ট করে আসো, বেকার ছিলাম, বেকার তো। ঠিক আছে, এরপর থেকে আমার এইভাবে চলতে আরম্ভ করলো। পরের পর চলতে গেলাম, এবং আমি এই ইন দ্য মিন টাইম আমি মানে একাডেমিক আমার যে পড়াশোনার ব্যাপারে এটাকে আমি চালিয়ে গেলাম। গ্র্যাজুয়েশন হলো, অনার্স গ্র্যাজুয়েট করেছিলাম। তারপরে বিটি কলেজে বিনয়বাবু প্রিন্সিপাল ছিলেন, উনি বললেন হরেন আমাদের প্রথম স্টার্ট হয়েছে 71 বোধ হয়, তা তুমি এক কাজ করো, তুমি এখানে ভর্তি হয়ে যাও। হ্যাঁ, আমি স্যার আমার গান বাজনা করে আমি কলকাতায় তো আমার ক্লাস অফ হয়ে যাবে। বলছে তুমি এসো, সে হয়ে যাবে, তা তোমার টাকা কড়ি কিছু লাগবে না, ইয়েতে ভর্তি হয়ে গেলাম যথারীতি বিটি কলেজে। প্রায় ক্লাস অফ হয়, স্যাররা বললাম তুমি শিল্পী তো, শিল্পী বিপদে ক্লাস হবে, ঠিক আছে আসুন, যেমন ক্লাস করছেন করুন। দেখা গেল আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। আচ্ছা, বিটি, তখন বিটি ছিল। যাই হোক, আমার ক্লোজ হয়ে গেল। পরে আমি চলে গেলাম কলকাতা, চলে গেলাম। করতে করতে আমার কি খেয়াল গেল, এটা বোধ হয় 80 কততে বোধ হয়, তা মাস্টার ডিগ্রিটা নেওয়ার ইচ্ছে ছিল প্রাইভেটে। তো বই টই কিনলাম, এটাই করে আমি মাস্টার ডিগ্রিটাও করে ফেলেছিলাম। এই একটা ব্যাপার আমার একাডেমিক। তারপর এবারে ওই গান শিখতে শিখতে আমি দূরদর্শন হয়ে গেল শ্যামলদা। এবারে শ্যামলদা আমাকে খুবই ভালোবাসতেন, আমাকে বিভিন্ন জায়গায় ফাংশনে নিয়ে যেতেন, ওনার সঙ্গেই যেতাম। প্রোগ্রাম করতাম, আগে প্রোগ্রাম করতাম, খুব আনন্দ পেতাম, গুরুদেবের সাহচর্য পেতাম, এবং এত ভালোবাসতেন। আমার মনে আছে মেদিনীপুরে বালিচক বলে একটা স্টেশন আছে, বালিচকে একটা ফাংশন আছে, বড় ফাংশন, প্রায় 25-30 হাজার লোকের প্যান্ডেল, তা ওনাকে শেষে দিয়েছে। আচ্ছা, সেই এবারে একটা স্কুল ঘরের মধ্যে সব ওনারা গেছেন, আমিও গেছি, সেখানে বসে আছি। বলছে হরেন
আমাকে যখন প্রোগ্রাম পড়বে আমার, তখন আমাকে নক করবে। হুম। সঙ্গে গেছে বুড়োদা। বুড়োদা মিনস উত্তম কুমারের উত্তম ভাই। কুমারের ভাই, তরুণ কুমার। হ্যাঁ, তা বলছে, তরুণ কুমার বলছে, এই শ্যামলদা, তোমার তো খুব অন্তরঙ্গ শিষ্য আছে, হ্যাঁ, একাগ্র শিষ্য আছে, একটু পাখাটা করতে পারলাম, ফ্যান নেই তখন, আচ্ছা। কারেন্ট অফ হয়ে গেছে। আচ্ছা। আমি তো পাখা করতে পারলাম, বুড়ো বুড়ো উত্তম কুমারের ভাই তরুণ কুমার। পাখাটা করলাম, শ্যামলদার একটু ঘেমে ঘেমে দিতে করলাম, হাত পাগুলো একটু টিভিটা দিলে, এরকম পর্যন্ত করেছেন শ্যামলদা। তার মধ্যে ঘুমিয়ে গেছে। আচ্ছা। আমার প্রোগ্রাম হয়ে গেল, আমি প্রোগ্রামটা করেছি, সবাই প্রোগ্রামটা হয়ে গেল, আর অতিথি সবাই ছিল, খুব বড় প্রোগ্রাম। লাস্টে 3টের সময় ওনার ডাক পড়েছে, আমি শ্যামলাকে তুললাম, যথারীতি উনি গেলেন। ফাংশন খুব ভালো হলো, ভোর হয়ে গেল, আমি বাড়ি চলে এলাম, উনি চলে গেলাম। এই গেল আমার। এবার ইচ্ছা আমার, তারপরে স্টেজে আসছি যে আমার শুধু এইভাবে তো হবে না, আমাকে কিছু ক্লাসিক্যাল ব্যাপারটাকে যেতে হবে। তবে করে আমি এইটি কারণের কাছে একটা সাক্ষাৎ হলাম। সেটা আবার কি কারণ, কিভাবে হলো, দক্ষিণেশ্বরে যে সেবাইত, ওরা হচ্ছে আমার ভাগনা, আচ্ছা, আমার মাসুতো ভাইয়ের ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দক্ষিণেশ্বর নাট মন্দিরে মালবিকা কানো, ওনার স্ত্রী, আর এটি দুজনে এসছেন, প্রোগ্রাম করছেন। আমি আমার ভাগনাতে বললাম যে দেখ, তুই একটু বলে দেয়, যদি স্যার একটু অ্যালাউ করেন হবে। তা আমি গান সারাতে আমি যে প্রণাম করলাম, এরকম ব্যাপার। বলছে কি ব্যাপার, আমাকে একটু স্থান দিতে হবে আপনার। বলছে তুমি তো বাঙালি আছো, বাঙালি আপনারা খুব বিশ্বাসঘাতক, বেইমান হয়, ওরা একটু বড় হয়ে গেলে রেডিও ফেডি যেমনি চান্স হয়েছে সব ছেড়ে দেবে, আসছে বেটা, কত হবে না। আমি কি করলাম, বৌদিকে ধরলাম, মালবিকার কাছে ব্রাহ্মণ, তা ওনাকে হাতে করে ধরলাম, ঠিক আছে তুই যাবে, আমি বসতে। সেই থেকে ওনার কাছে 4 বছর ছিলাম। ক্লাসিকটা আমার হলো, এতেও কিন্তু শান্তি নেই আমার। এরপর তো তারপর আবার শ্যামলদা অ্যাক্সিডেন্ট হলো, এমন অ্যাক্সিডেন্ট হলো, তারপরে ওই গানটা তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরিয়ে এনেছে, যে সেই গেল। এখন ক্লাস করতে পারছে না উনি, বিনা বাণিজ্য করে বাড়িতেও ঠিক মতো বসতে পারছে না। তখন অজয় দাসের সঙ্গে আমার পরিচয়। আচ্ছা। অজয় দাসের কাছে গেলাম, সুরকার অজয় দাস। অজয় দাসের সাথে আমার পরিচয়, ওই যে ওনার কাছে সেই পিরিয়ডটা আমি শিখলাম। করার পর তারপরে ইচ্ছে গেল, তারপরে আমি এলাম অসীমাদির কাছে, অসীমা মুখোপাধ্যায় চিত্রশিল্পী, সেশন ডাইরেক্টর ছিল ওড়িশা। অসীমাদির কাছে যে আমি চিন্তা করলাম যে আমার বিহারে প্রমোশনটা পেতে হবে, করে অসীমাদির কাছে ভর্তি হলাম। অসীমাদি আমার গান টান শুনে বলছে, তুমি আমার কাছে শিখতে এলে, কিন্তু শ্যামলার ছাত্র, আমি জানি শুনছি, কি দরকার আমার কাছে আসা? আমি দেখুন সব কিছুই দরকার আমার, সবারই দরকার, আপনার তো স্টাইল খুব সুন্দর, আমার ভালো লাগে। করে মাস 2 শেখার পরই আমি বললাম, আমি একটা রেকর্ড করছি, আপনার একটা গান আমি নেবো। তখন বললে ঠিক আছে নাও, করো। তা উনি, ওনার গানটা কি ছিল না, অসীমাদির গানটা, ওগো মেঘ তুমি বৃষ্টি এনে দাও, আচ্ছা আমি 2 চোখ ভরে মাখি, ওনার সুরের একটা করলাম, একটু ওগো মেঘ, ফার্স্ট লাইনটা যে অসীমা মুখোপাধ্যায়ের সুর, কথা কমল পর্বত। তার উল্টো পিঠে আমার নিজের সুর, নিজের লেখা। কোন গানটা? আমি বললাম, এই গানটা পেয়েছিলাম, তুমি দূরে আছো সুখে থেকো, ভালো থেকো, আমি
তারপরে অন্তরাল হয়েছে খুব খুব আরো ভালো লাগে। চোখের আড়াল মন কি কখনো মানে, শীতের বেদনা বারে বারে ভাসে মনে, আমি এইটাতে কেমন আপনার গুরুজি কেমন ছোঁয়া ছোঁয়া আছে, সেটা বললো। পরিষ্কার শুনলেই গুরুজির ছোঁয়া পাওয়া যায়। সেনাদি আমাকে বললেন এ তো তোমার গুরুর ছোঁয়া এসে গেছে তোমার, এবারে যখন ওটাকে পাস করাতে হয় বলছে দেখো তোমার গানটা কিন্তু প্রায়োরিটি বেশি পেয়েছে, দারুণ দারুণ। আকাশবাণীতে আমার থেকেও তোমার গান প্রায়োরিটি পেয়েছে। আমার খুব আনন্দ হলো এই কথা যখন দিদি এ কথা বললেন যে ওই এত দূর থেকে যাচ্ছে পরিশ্রম করে কিছুটা সার্থকতা। ওগো-মেঘ যেটার ব্যাপারটা বলছিল, বলি এটা আরো কালার আছে, এবার সঞ্চয়টা আরো মিষ্টি। সঞ্চয়টা কেমন করেছি, সব কিছু অসাধারণ। আচ্ছা, আপনি এত দূর থেকে যেতেন, সেই সময়কার একজন প্রথিত যশা শিল্পী আপনার গুরুদেব, তো খুব জানতে ইচ্ছে করে গুরু দক্ষিণা কি দিতেন? তখনকার বাজারে তো ওনার রেট ছিল হাইয়েস্ট হচ্ছে 200 টাকা। আচ্ছা, তা আমাকে বলেছিলেন 75 রুপি। আচ্ছা, 75 রুপি, এটাও বিরাট পাওয়া। এবং 75 টাকা আমার কষ্ট করে দিতে হতো। তা আমি তো টিউশনই করতাম, গানের টিউশনই করতাম, পড়াশোনাও টিউশনই করতাম, কাজ করতাম। ওটা ঠিক আছে, তুই অনেক দূর থেকে আসিস, অনেক কষ্ট, তারপর ঠাকুর রামকৃষ্ণদেবের দেশের ছেলে, যা পারবি রাইবি, 75 টাকা দিতে পারবি। আমি আনন্দ বলেছিলাম পারবো, যদিও যাই না কি করে দেবো তখন জানি না, বলে দিয়েছি আবেগে। চিন্তা করছি, সেটাই আমার দক্ষিণা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে পরপর এবারে গেছিলাম, আমার আরো লোকগীতির ব্যাপারে একটা আমার ইচ্ছা ছিল। তখন প্রফেসর দীনেন চৌধুরী, আমার একটা বরাবর ইচ্ছা ছিল যে সবকিছু মানে প্রত্যেক সাবজেক্ট গুলোকে একটু টাচ করবো, মানে সঙ্গীতের সব ধারাগুলো নেবো। যার জন্য আমি নজরুল ধীর বসুর কাছে ছিলাম, সাগর সেনের কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম, সবকিছু আমি নিয়েছি। এবং লোকগীতি দীনেন চৌধুরী, প্রফেসর দীনেন চৌধুরী, বিখ্যাত লোক, যারা নিশ্চয়ই জানেন। যাই হোক, আমি এইগুলো সবারই কাছে সবগুলো নিয়েছি, কারণ পুরো ফ্লেভার গুলো আমি জানতে চাইলাম সব সাবজেক্টের, এর ব্যাপার ছিল। আচ্ছা দাদা, আপনি তো তখন কলকাতায় একচেটিয়া ফাংশন করছেন বিভিন্ন শিল্পীদের সঙ্গে এবং গুণী শিল্পীদের জন্য, তো সেই সময় আপনি কোনো ফিল্মে গান গাওয়ার অফার পাননি? শূন্য পৃথিবী পেয়েছিলাম, গানও রেকর্ডিং হয়েছিল, কিন্তু হলো কি সে বইটাই বেরোলো না, অনিল দত্তর পরিচালনা, প্রোডাকশন, শূন্য পৃথিবী। সেই গানটাও আমার খুব নাম করা হিট হয়েছিল, পায়েলা রোমা ছোমা বল না দে।
আমি গানটা ফাংশন অনেক জায়গায় করতাম। যাই হোক, সেটা মিউজিক প্রধান গান, ব্যাপার আছে, গান হলে ব্যাপার। তারপরে তো আপনি অনেক গীতিকার, সুরকার এনাদের সঙ্গে কাজ করেছেন। আর একটা বলতে ভুলে গেছি, পুলক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার সাক্ষাৎ, যেটা আমার প্রথম যেটা রেকর্ড হয়, যে রেকর্ডে আমাকে হরেন মুখার্জি বলে বাজারে আমার চিনতে পেরেছে, হে বন্ধু বিদায়, আজকে চাষের ঘরে, বৈশাখী ঝড়ে। এই বৈশাখী ঝড়ে এবং আজকে চাষের ঘরে, এটা হচ্ছে পুলকদার লেখা। আচ্ছা, পুলক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। এবং এই গানগুলোর ব্যাপারে একটু ছোট করে বলতে পারি কি? অবশ্যই। আচ্ছা, অনিল দত্তর বাড়িতে বৈশাখী ঝড়ে, এইটার গল্প। বৈশাখী ঝড়ের গল্পটাই বলেছিলাম অনেকবার সাক্ষাৎ। বৈশাখী ঝড়ে আজকে চাষের হয়ে গেছে বলে টাস ফাস দিয়ে একটা গান পুলকদা কিছু লেখা হোক, অনিলদা বললেন। তো বলে ঠিক আছে, গান হয়ে গেছে, আজকে চাষের ঘরে সবাই খেলা করে, এটা গানটা শুনেছে সবাই। তাই বললো এরপর গান কি করা যাবে? বলে তাই তো অনিলদাকে অনিল বলতো, অনিল বৌমাকে একটা কপি করতে বলো, শীতকাল। অনিল না মানে অনিল দত্ত, অনিল দত্ত বিজয় ডাইরেক্টর। আচ্ছা, ডাইরেক্টর, কিশোর ডাইরেক্টর। তা কপি টপি আলা হলো। এবারে অনিল একটি মেয়ে আছে মৌ। আচ্ছা, একটি খাঁচা আছে, তিনতলা বাড়ি, খাঁচা পড়ে আছে। খাঁচাটি পাখিটি নেই। তা বলছে পুলকদা কফি খেতে খেতে ওই দিকে নজর পড়েছে, খাঁচাটার দিকে। আচ্ছা মৌ, তোমার এই যে পাখিটা কোথায় গেল? বলছে পাখি উড়ে গেছে। বলছে বৌমা, ইয়ে অনিল একটা সিগারেট দিই, খাই। খুব সিগারেট খেতে, সিগারেট ধরে কাগজ দিই। বৈশাখী ঝড়ে হারালো যে বাসা, সেই পাখি এই বুকে খুঁজে ভালোবাসে। এটা অনেকদিন গাড়িটাই ভুলেই গেছিল, আমি সাবান মুক্ত হয়েছিল। বৈশাখী ঝড়ে হারালো যে বাসা, বৈশাখী ঝড়ে হারালো যে বাসা, সেই পাখিতে বুকে খুঁজে ভালোবাসা, সেই পাখিতে বুকে খুঁজে ভালোবাসা। একটু অন্তরটা শোনাবেন না? ওখানটাই তো মানুষের ভুলে বেদনায় এখনো এত সুন্দর গাইলেন, মানে পাচ্ছি না গানটা, সেরকম গায়িকা মানে সেই রেঞ্জ নেই। আচ্ছা, এটা তো আপনার সেই ইপি রেকর্ডে বেরিয়েছে, ইপি বেরিয়েছিল বোধহয় ওই দুদিকে চারখানা গান ছিল। এইটা ছিল এটা, আর আজকে দাসের ঘরে, হে বন্ধু বিদায়, আর এত মেঘ আকাশ জুড়ে দেখতে পারে, অজয় দাসের সুর, অজয় দাসের সুর। এই যে মুখটা একটু এই জন্য একটু করছি। এত মেঘ আকাশ জুড়ে
ভুলে গেছি। কথাটাও কি অজয় দাসের? না, কথাটা অনিল দত্ত ছিল। অনিল দত্ত। আচ্ছা। আর এই হে বন্ধু বিদায় আমার সুর, আর ডক্টর গোবিন্দ মুখোপাধ্যায় কামারপুর কলেজের যে আমাদের সংস্কৃত প্রফেসর ছিল, আমার বন্ধু, ওনার লেখা ছিল। লেখাটা কিন্তু দুজনেই করেছিলাম, সারা রাত ধরে জেগে করেছিলাম। একটা ইতিহাস আছে। তা একটা ওনার মামা শ্বশুরের ফেয়ারওয়েলের ব্যাপার ছিল, যে মামা শ্বশুর দিয়ে একটা আমার ফেয়ারওয়েলের গান তৈরি করো, যদি গানটা ভালো হয় তাহলে আমি রেকর্ডের যত রেকর্ড দরকার আমি সেল করবো। সেই গানটা আমার ওই রেকর্ডিং হলো, ওনার কথা আমার সুর, সুপারহিট গান হলো। আমাকে চিনিয়েছে বাজারে এই হে বন্ধু বিদায়। তবে একটা জিনিস, কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতে সেই সময় যদি মাইক ভাড়া হতো, বিয়ে ঘরে শেষ গানটা হতো হরেন মুখোপাধ্যায়ের হে বন্ধু বিদায় দিয়ে, তাই তো? তার আগে কিন্তু বাজানো হতো না, বাজাবে না মাইক, তার আগে বাজানো হতো না। এই একটা বাস্তব। আচ্ছা, এখন গানগুলো আপাতত বাজছে না, তার কারণ হচ্ছে আমার তো সিডি করা থাকেনি, কিন্তু এক বন্ধু আমার খুব ভক্ত, হঠাৎ এসে আমাকে আমার রেকর্ডগুলো সব চাইলেন। তা ভদ্রলোকের নাম সুভাষ রানা, বোম্বেতে থাকেন, কামারপুকুরে ওনার কিছু সম্পর্কের আছে ব্যাপার। তা উনি আমার সব রেকর্ড নিয়ে গেলেন। উনি বলছেন আপনার গান আমি হারিয়ে যেতে দেবো না, আমি চিপ করবো, সিডি করবো, করে আমি এটা নেটে ছাড়বো। এবং এই 29শে ডিসেম্বর উনি আসছেন, এসে আমার কাছে আসবেন, এসে আমাকে উপহার দেবেন। আর অডিও ভিজুয়াল হবে জানুয়ারি 1 থেকে, অডিও ভিজুয়াল করে এটাকে নেটে ছাড়বেন। ঘরে ঘরে আপনাকে বাঁচিয়ে রেখে আমাদের মতো অসংখ্য শ্রোতা আশায় থাকছে আপনার গান আমরা আবার শুনতে পাবো, আমাদের পকেটের মোবাইল টিপলেই আপনার গান শুনতে পাবো। আশায় থাকছি, আমরা এটা চাই, আপনাকে বাঁচিয়ে রাখতে আমরা যেতে দেবো না, আমাদের ইচ্ছা। আমি আপনার পরম ভক্ত, আমি বোম্বে থেকে এগুলো চেষ্টা করছি সমস্ত করে। তাই উনি 1 লাখ টাকা খরচা করেছেন, জানিয়েছিলেন 3-4 মাস আগে জানিয়েছেন। আমি যাচ্ছি 29শে ডিসেম্বর। আচ্ছা, আর একটা জিনিস জানতে খুব ইচ্ছে করে, আপনার গুরুদেব মানে শ্যামল মিত্র, উনি শিল্পী তো প্রখ্যাত শিল্পী, ওনার গান তো সবার মানে যারা সঙ্গীত পিপাসু মানুষ সবারই মুখেতে ওনার গান এসেই থাকে, সব সাবজেক্ট নিয়েই উনি গান গেয়ে গেছে। তো উনি গীত, বিশেষ করে গীত খুব জানতে ইচ্ছা করে উনি কিভাবে কিরকম লাইভ লিড করতেন। লাইভ লিড করতে খুব মানে কি বলবো, অত্যন্ত ভালো লোক, মানে ওরকম মানুষ পাওয়া যায় না। খুব সিম্পল লাইভ লিড করতেন, এবং বৌদির সাথেও খুব ভালো সম্পর্ক, খাওয়া দাওয়া করতেন, এই করতেন, আমি গেছি দেখেছি, ওদের মানে খুবই ভালো, মানে অত্যন্ত ভালো। আমাকে অনেকে বলেন খুব উনি গম্ভীর, এরকম, কিন্তু মোটেই গম্ভীর নয়। একটা ছোট উদাহরণ দিই, সোদপুর, চাঁপাডাঙ্গা সোদপুরের ফাংশনে, তখন উনি অমানুষ করতে গেলেন বম্বেতে, তা ওনাকে বুক করা হয়েছে, উনি আসবেন, ওনার আসতে দেরি হচ্ছে। এবারে প্যান্ডেল ভাঙাভাঙি আরম্ভ করছে, তরুণ মানুষ এসছে, আর সব মানে শুভেন্দু এসছে, চিন্ময় রায় এসছে, ভাঙাভাঙি আরম্ভ করে দিয়েছে। তখন শ্যামলদা এসে গেছেন, আমি ডায়াসের পেছনে ছিলাম। তা আমিও গেছি ওখানে, কেন ওখানে আমার তখন একটা স্কুল ছিল, ক্লাস করতে যেতাম, ওই সূত্রে আমাকে রাজি মনে করেন আর্টিস্ট হিসেবে। তা যে শ্যামল ছিল বলেন, আমি ছিলাম। তা শ্যামলদা এবার বললো যে দেখুন, বলছে এরকম প্যান্ডেল ভাঙাভাঙি করছে, শ্যামলদা এসে গেছেন, তা আপনি একবার তাড়াতাড়ি চলুন। আমি যে বলেছিলাম আমি এসে গেছি, যে বাজের ইয়েটা রিউমারটা দিচ্ছে এটা ফলস কথা, আমি এসে গেছি, আমি বোম্বেতে অনেকদিন চলে এসেছি অনার্স করে, আপনারা বসুন, আমি ওয়েট করে আমি পরে আসছি। এবার এত বড় বোম্বের সিগারেট এনেছে, বড় লম্বা সাইজ, কিং সাইজ সিগারেট ছিল না, সিগারেটটা ধরাতে হতে এসছে। এবার আমি ছিলাম, হরেন সিগারেটটা ধরাতো, হাসির কথা, আমি সিগারেটটা ধরে নিলাম, সে পুড়ছে, পুড়ে আমার হাতের কাছে আঙুলের কাছে চলে এসছে, তখন ফেলিনি। তারপর উনি বলে নেমে আসছেন, বলে ফেলে কি ঘটনা, মানে কত ক্লোজ। তাই তো ওনার সঙ্গে তো উত্তম কুমার, গীতিকার গৌরী প্রসন্ন প্রচন্ড বন্ধুত্ব ছিল, ওনার সাথে সব থেকে বন্ধুত্ব বেশি ছিল। আর বুড়ো সব জায়গায় যেত, সেটা দোলে তো দুল দোলে ঝুলো না, মানবেন্দ্রের সাথে ছিল। কিন্তু যেহেতু ওই দুই ভাইয়ের ব্যাপারটা ছিল, তরুণ কুমার লিপ দিয়েছিল, তা মেদিনীপুর ওইখানে যে বলে ওই কথা বলেও ছিলেন বুড়ো, যে আমাকে এনেছেন শ্যামলদা জোর করে নিয়ে আসছেন, আমি তো লিপ দিয়েছি, আমি তো গান করিনি, মানবতা পেয়েছি, কি শ্রোতাদের অনুরোধ করছি তারা আমার গান ভুল থাকলে কিন্তু ত্রুটি ইয়ে করবেন না, ওই দোলে দোল দোলে ঝুলো চা, এটা বলছে আমাকে একটু গাইতে হবে। দোলে দোল দোলে ঝুলো
জায়গার জন্য নিয়েছিলেন। সানি পা এবার তো পরেরটা বলতে হতো, তো বুড়ো বলছে নিশা রে আচ্ছা, একটা সময় আপনি এখান থেকে যেতেন কলকাতায় তালিম নিতে, এখন তো আপনার কাছে অনেক ছাত্রছাত্রী আসছে। এটা এর সঙ্গে প্রসঙ্গে একটা কথা বলি, এটা সত্যি আমার সৌভাগ্য। আমি জানি না আমার গুরুর আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, সকল শ্রোতাদের আশীর্বাদে পাচ্ছি। এখন বহু দূর দূরান্ত থেকে আমার বাড়িতে ছাত্ররা আসে, প্রচুর ছাত্রছাত্রী আমি তৈরি করেছি, এবং অনেক আমার দ্বারা শিক্ষকতা করছে, তারা গান শিখে তাদের লাইফহুড চলে যাচ্ছে অবস্থা। না, আমি বলছি তখন আপনাদের যে অধ্যবসায় ছিল, এখন যারা ছাত্রছাত্রী আছে সে অধ্যবসায় নেই। আপনার কোন ছাত্রছাত্রী হরেন মুখোপাধ্যায় হতে চায়? সেটা কারো সে মানসিকতা আমি দেখতে পাইনি, কারণ অল্প গেলেই তারা একটা জায়গায় চলে যাচ্ছে, ফাংশন করতে যাচ্ছে, মুক্তম করছে, ব্যাস সারা হয়ে কথা শেষ হয়ে যাচ্ছে মাঝ পথে। এখন তো একটা শিল্পীর গান প্রকাশ করা বা নিজেকে প্রকাশ করার অনেক মাধ্যম আছে। আপনি যখন সঙ্গীত শিক্ষা জগতে গেছেন তখন তো এত মাধ্যম ছিল না, তখন শুধু আকাশবাণী রেডিও ছিল, দূরদর্শন ছিল। আমরা এখন ভালো শিল্পী, ভালো গান পাচ্ছি না কেন? এটা কি বলবো, যুগের সঙ্গে মানে তাল মিলিয়ে চলতে হচ্ছে। যেমন যুগের যেভাবে চলছে এখন, যেটা চলছে সেটাই নিচ্ছে অনেকে, প্রতিবাদও করতে পারছে না, করলে আবার লবির ব্যাপার আছে, পলিটিক্সের ব্যাপার খানিকটা থাকে, অতএব মেনেও নিচ্ছে সব, বাজারের ব্যাপার, এগুলো আমি দেখতে পাচ্ছি দূরদর্শনে যেমন হয় ঘটনাগুলো ঘটছে, এরকম ব্যাপার আছে। ভালো, সব গানই ভালো, জীবনমুখী ভালো, ব্যান্ডও ভালো, সবই ভালো, ইত্যাদি ইত্যাদি। ভালো গানছি গানেতে জীবনমুখী, সব গানই তো জীবনমুখী। তাহলে জীবনমুখী তো আর আলাদা করে হয় না, সব গানই জীবনমুখী, জীবনের জন্যই তো গান। জীবনের জন্য সে মান্না দে বলুন, হেমন্ত দা বলুন, শ্যামল দা বলুন, যে কোনো আর্টিস্ট, সবাই সব তো জীবনমুখী। তাই এখানে আমি তো বুঝতে পারি না কিছু। যাই হোক, যেটা চলছে বর্তমান যুগের সঙ্গে খাপ খাইয়ে সেটাই চলছে এখন বাজারে চলে। এখন যদি একজন সঙ্গীত পিপাসু শ্রোতাকে শ্যামল মিত্রর গান গাইতে বলি, ইজিলি গান গেয়ে দেবে, 2-5টা গেয়ে দেবে। হরেন মুখোপাধ্যায়েরও গান গেয়ে দেবে। কিন্তু এখন যে সব গান হচ্ছে, এই গান শ্রোতাদের মনে নেই কেন? মনে নেই কেন জানি না, আমি তো এত শুনছি, আমার একটা মনে নেই, একটা গান আমি বলতেও পারবো না কাউকে। ছাত্রীরা এসে বলেছে স্যার এই গানটা শুনে এলাম, আমরা ওসব গান আমি পারবো না, তোমরা অন্য গান বলো আমি দেবো। সব যারা দিকপাল তাদের গান, তুমি যে কোনো গান, যে কোনো শিল্পী বলো আমি তোলাবো, ওসব গান আমি জানি না। কিন্তু এখন যারা আসছেন এদেরও তো কোয়ালিফিকেশন কোনো অংশে কম না, বিরাট কোয়ালিটি আছে, কিন্তু কেন যে হচ্ছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কথার মধ্যেই কি কিছু ব্যাপার আছে, বা সুরের কোনো কারুকার্যতা বা কিছু আমি মানে খুঁজে পাই না, আমি ধরতে পারি না ব্যাপারটা। আমি শুনে যাই বলে শুনি, আমার তো সমালোচনা করেও সাজে না, অনেক নিচু স্তরের মানুষ। তা মানে মনে হচ্ছে এই কথার ব্যাপারটা একটা, সেরকম কথাবার্তা নেই। সেই গৌরী বৈষ্ণব, সেই পুলক বন্দ্যোপাধ্যায়, সেই সমস্ত কথাবার্তা একটা আলাদা জিনিস, সেই সুরও আছে, সেরকম আছে কি? সেই সুর নেই।
কিছু কিছু আছে, কিন্তু কিন্তু সেই পুলক বন্দ্যোপাধ্যায়, যে পুলক বন্দ্যোপাধ্যায় ভালো ভালো গান মান্না দে, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায় এদেরকে দিয়ে গাইয়েছেন, তাকেও তো লিখতে হয়েছে আমি কলকাতার রসগোল্লা, লিখতে হয়েছে বাজারের জন্য। বাজার তাহলে আগে যখন এরা গান গাইতো তখন কি বাজারের কথা ভাবতো না? না, সেগুলো বাধ্যতামূলক ভাবে বাধ্যতামূলক। আচ্ছা, এবারে তাহলে সেই যে যদি বলতে হয় তাহলে দেখুন সেই মানুষটাকে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে হয়েছে। হ্যাঁ, আমার মনে কি সেইটাই কি তার একটা কারণ হতে পারে? হ্যাঁ, এটা নিয়ে তখন তো কাগজে তাই লেখালেখি হয়েছে, এইটা থেকে এইটাই দাঁড়িয়েছে যে উনি ফ্রাস্ট্রেশনে ভুগছিলেন যে আমাকে যদি এইভাবে বাজার করতে হয়। হ্যাঁ, এটাই আমরা জেনেছি। এই জায়গায় ছিলাম, আবার এই জায়গায় যে আমাকে আসতে হয়, সেটাও হতে পারে, এটা তো স্বাভাবিক। আচ্ছা, বাংলা গানের কি সুদিন আসছে না আসবে না এসে গেছে? বলতে পারে যে আসছে, আসার সম্ভাবনা আছে। আমি কেন বলছি, এই যেগুলো সব অনুষ্ঠানগুলো হচ্ছে, কম্পিটিশন প্রতিযোগিতা হচ্ছে আমাদের টিভিতে, দূরদর্শনে, তো ভালো ভালো জিনিস তো আসছে, সব পুরোনো জিনিসকেই নিয়ে আসছে, কিন্তু সব পুরোনো গান, তাই তো, সব পুরাতন, কোনো নতুন জিনিস দিয়ে হচ্ছে না কিন্তু। তো সেই জন্য মনে হচ্ছে এটা আসছে, এবং সেখান থেকে ট্যালেন্টেড সব ইয়েগুলো বেরোচ্ছে। তারপর আমরা তাদেরকে সেইভাবে পাচ্ছি কই? হ্যাঁ, সেটা ব্যাপার হচ্ছে, তার আর পাওয়া যাচ্ছে না সেটাকে। এই আমার পক্ষে এটা বলা খুব মুশকিল ব্যাপার, কিন্তু আমার থেকে আরো সব বড় বড় সব মানে সমালোচক আছেন বা যাদের লোক আছেন, তারা বলতে পারবেন, এটা আমি বলতে পারবো না। এটা কিন্তু অনেকেই বলেছি, অনেকেই মানে এরকম যখন তারা নিয়েছেন, তারা ঠিক এই কথাই বলে গেছেন যে কেন হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না, হয়তো যুগের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য এটা করছেন, খাপ অবশ্য মেনে নিতে হবে, এই সময় এভাবে যেমন যে আছে এইভাবে চলতে হবে, পাল্টাবে, দিন পাল্টাবে, বদলাবে, এটা মানিয়ে নিতে হবে, এইভাবে হয়েছে। এখন যারা সঙ্গীত নিয়ে চর্চা করছে, এই জুনিয়র যারা, এজ এ সিনিয়র, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তো বলবো আগে ভালো করে গান শিখুক, বেস তৈরি করুক, ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ডটা রাখতে হবে। আমি ওস্তাদ হতে বলছি না, খাসায় বসতে বলছি না, ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ডও থাকবে, আর ভালো জিনিসের প্রতি নজর দেখ, ভালো জিনিসের, ভালো গান, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, যদুপ্রসাদ, আধুনিক তো ভালো ভালো জিনিস আছে, তারপরে ক্লাসিক্যাল, রাগ প্রধান, ভজন, ঠুমরি, গজল, সব তো ভালো ভালো জিনিস আছে, এইসবের দিকে নজর দিচ্ছে। এমন শিল্পী আছেন যাদেরকে একটা গানেই মানুষ চিনে রেখেছে, শ্রোতারা চিনে রেখেছে, তাহলে কি আপনার মনে হয় যে শিল্পী হতে গেলে একাধিক গান গাইতে হবে এমন কোনো কথা নয়? এটা কি মনে হয় আপনার? প্রত্যেক শিল্পী কিন্তু একখানা গানে উঠেছে, আমরা এরকম নজির আছে, একখানা গানেতেই তারা উঠেছে। এটা আমি সব নাম অত আপনাকে বলতে পারছি না ঠিক মতো। না, আমি এখন আপনাকে বলছি, ধরুন অখিল বন্ধু ঘোষ, ও দয়াল বিচার একখানা গানই তো উঠেছে, এরপর মনে হয় ওকার কোনো গান না গাইলেও উনি অখিল বন্ধু ঘোষই হয়ে থাকতেন। বা তোমার ভুবনে, তোমার ভুবনের মেলা, আমি কানি সাহারায়, বেশি গান গাইতে হয়নি, দুখানা গাইতে, তাও জগন্ময় মিত্রের তুমি আজ কত দূরে, তাই না? ঠিক, আমি তো একখানাই গিয়েছিলাম, হরি মুখার্জি, তাই তো, সেটাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আমার নিজের ব্যক্তিগত কিছুই বলছি। আমি তো অনেক গান করেছি, কিন্তু হে বন্ধু বিদায় তো অনেক গান কেটে রেখেছে, এখনো আছে, এটা ঘটনা। এবং প্রত্যেক শিল্পীরই একখানা হিট গান আছে, প্রত্যেকের, এটা আমরা ধরি। হৈমন্তীর একটা গান আছে, আমার মনে হচ্ছে, ওনার গান প্রথম বোধহয় আমার গুরুজির গানের সুরেতেই বলে, এমন স্বপ্ন কখনো দেখি আমি, একটা ফিল্মের গান, প্রথম ওইটা ঠিক উনি বলছেন, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সেও সদা, এইভাবে উঠেছে। প্রত্যেক শিল্পী প্রত্যেক একটা নিজস্ব প্রথম গান হচ্ছে। এখন তো 10খানা 12খানা গান হচ্ছে, কে কোন গানটা মুখস্থ মনে রাখবে, আর সুর কত দেবে, কত ভালো সুর, সুর তো ভালো হবে না। তো মনে হয় আপনাদের সময়, সেই সময় একটা গান নিয়ে গীতিকার, সুরকার আর শিল্পী যতটা ভাবতেন, এখন মনে হয় এই সময় অত ভাবার সময় এনাদের নেই মনে হয়। এই ফাঁকে আমি একটু বলিনি, তখনকার দিনে গান রেকর্ড করাবার নিয়ম ছিল, একটা গান যদি তাকে রেকর্ড করতে হয়, শিল্পী উপস্থিত থাকবে, গীতিকার থাকবে, সুরকার থাকবে, তিনজনে মিলে শিল্পীর গলা আগে দেখবে সুরকার, এবং কোন কথা এই গলাতে ম্যাচ, শিল্পীর গলাতে ম্যাচ করবে, গীতিকারও সেটা ভাববে। তাই রোমান্টিক গলা
কি বা কি বলে কি আমাদের ওয়েস্টার্ন টাইপের গলা, কি ধরনের গান একটু মারা, এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ওদের মধ্যে, করে সেগুলোকে বারবার রিহার্সাল দিতে হতো। এবং প্রত্যেক গান স্টুডিও এইচএমই আমরা রেকর্ডিং করেছি, একটা গান নামাতে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম লেগেছে। সেখানে কি আগে কি শিল্পী গেয়ে দিয়ে আসছে, পরে সেটাকে মিউজিক দিয়ে রেকর্ড বেরিয়ে যাচ্ছে। এই তো ব্যাপার তখন একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, খুব সুন্দর। আচ্ছা, এখন কি আপনার গলা ধরে রাখার জন্য নিয়মিত রেয়াজ করছেন আপনি? রেয়াজ বলতে এখন আমি তো টিউশনের মাধ্যমে রেয়াজ বড় রেয়াজ হচ্ছে, প্রচুর টিউশন করি তো, মানে দুবেলা টিউশনে। তার মানে রেয়াজের মধ্যে সবসময় আছে? সবসময়। মানে আমি গান ছাড়া আর কিছু জানি না, এটাই বলতে হবে। আচ্ছা, যদি জন্মান্তর থাকে, আপনি যদি আবার জন্ম নেন, তাহলে কি হরেন মুখোপাধ্যায় হয়ে আসতে চাইছেন? এর মধ্যে আমার একটাই দুঃখ আছে যে আমি একটা জায়গায় পৌঁছবার তো আমার কথা ছিল, আমার কপাল খুবই খারাপ, এটা বলতেই পারা যায়। এখন ভাগ্য আমাকে বিট্টে করেছে, আমি যার জন্য এখানে পড়িয়ে আছি বলতে পারা যায়। ঠিক আছে, যাই হোক, তবু আমি আনন্দে কেটে যাচ্ছি। আমার ছাত্রছাত্রীদের মিলে গানের মধ্যে দিয়ে আমি ডুবে আছি, এই জন্য আমি ঠিক আছি, ব্যাস এইটুকু। আচ্ছা, এত সঙ্গীত পরিবেশন করে আপনি কি পেয়েছেন? কি পেয়েছি মানে আমি মানুষের তো আশীর্বাদ পেয়েছি, প্রচন্ড অনেক ভালোবাসা পেয়েছি, এখনো পাচ্ছি, এখনো আসছে, পরেও পাবেন, পরেও পাবো জানি না অবশ্য। এখন তো আসছে, সব দলে দলে আসছে, গাড়ি করে আসছে, বাইরে থেকে সব আসছে, সব ছেলে মেয়েরা ভালোভাবে শিক্ষা করবে, দেখছি তো আসছে, জানি না আসছে, তারা কি জন্য আসছে আমি জানি না, তো কতটুকু আছে কি আছে আমি জানি। আপনার অনেকটা সময় আমরা নিয়েছি, এই তো আমার খুব আনন্দ, সৌভাগ্যের আমরা, আমি যে মনটা আমার একটু খালাস হলো, আমি আপনাদের পেলাম কাছে। বলছি, বর্তমান দিনে যে সমস্ত শিল্পীরা আজ গানের জগতে আছেন, এদের মধ্যে কোন শিল্পীকে আপনার পছন্দ? বর্তমানে না, আগে যারা ছিল, এখন যারা আছে, এই তো খুব প্রবলেম। একবার বললে তো আমি একজনের নাম বললে অন্যজন চারণ হয়ে যাবে না। আমার তো পরম শ্রদ্ধেয় ছিলেন মান্না দিয়ে, আমি 1 নম্বরই রেখেছিলাম। আমার গুরুদেব রইলেন, প্রত্যেকের স্পেশালিটি ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখন বলতে কাকে আমি খুঁজে পাবো বলতো, আমি ঠিক বলতে পারবো তো। বর্তমান সময়ে তো আপনি অনেক শিল্পীর গান শুনছেন, এইসব গান তো আমি মানে ভালো জানিও না, বুঝিও না কিছু, এইসব গান আমি কিছু বুঝি না। তুমি আসছো, আমি যাচ্ছি, তারা নড়ছে, যাচ্ছে, উঠছে, কি মানে বুঝবো আমি কিছু সিমেন্টে খুঁজে পাই না, কি বুঝবো তো। বলতে আপনার গুরুজির একটা গান শুনবেন, আপনার গুরুজি, আপনার প্রিয় গান, আপনার গুরুজির সব গানই আপনার প্রিয়, তাহলে আমার না দেয়া দেয়া নয়। বাচ্চা মেয়েগুলো আছে তো, এসে না প্রচুর ইয়ে করে, ডিস্টার্ব করে। আমার শ্যামলদারি গান, প্যাথোস গান, মানে এটাই গায়ে দরকার এই সময়।
এত সুন্দর কি করে ধরে রেখেছে? সেটা মানে গুরুর আশীর্বাদ, সকলের আশীর্বাদ, জনগণের আশীর্বাদ, মানুষের আশীর্বাদ। তো বলি তার গলাটা আমার এমনি ধরে আছে আজকে, একটু লোসকেলি গেছে। আমরা বিদায় নেব, বিদায় বেলায় এই বিদায় নেবে বলে তো চলে না, দিয়ে চা করতে বলো। আচ্ছা হ্যালো, বলছি আপনাকে আপনাকে এত ভালো লাগলো, এ তো আমি মানে কি আনন্দ পেলাম। আমার মনে হচ্ছে আবার জীবন, নতুন একটা জীবন ফিরে পাচ্ছি নাকি জানি না। আমরা আছি, আমরা হ্যাঁ? আমরা আছি। আমার একটা নতুন জীবন মনে হচ্ছে, কত মানে আমার মনে হচ্ছে না বয়সটা আরেকটু লংজিভিটি বাড়িয়ে গেল, বেড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আজকে থেকে। শিল্পী অনেক শিল্পী উইলফুল। আজীবন শিল্পী ইয়াং থাকবে। আর আমার এতে খুব যেন কি একটা আনন্দ, যেন মানে নানাবিধ আনন্দ আমি উপভোগ করছি আর কি, আনন্দে আপনাদের থাকুন। সবাইকে পেয়ে। আপনি আনন্দে থাকুন, আরো অনেক অনেক গান শুনি। তো কিন্তু তো উপায় তো নেই, আমরা মরণের বিদায় তো বেলায়, অবসান সমান। বিদায় বেলায় আপনার ওই বিদায়ের গানটা, বহু শ্রুত গান, বহু জনের শোনা গান, বহু জনের কিন্তু কণ্ঠে কণ্ঠে ঘরে যে গান, আমি সত্যি কথা, সেই গানটা একটু লো স্কেলে গানটা করছি, ওটা তো খুব আপার স্কেলে হ্যাঁ, গিয়েছি, একদম, এখন গলা হ্যাঁ, ধরে আছে, একদম, হ্যাঁ। যার জন্য আমাকে স্কেল মাইনাস করে এই যে আমার রেকর্ডটা হয়েছিল, এই সময় একটা বলার আছে, তখন আমরা 4 জন আর্টিস্ট ছিলাম। সেই বছরই আমার কপাল খুব ভালো, মোহাম্মদ রফি সাহেব, আচ্ছা আচ্ছা উৎপলা সেন, সতীনারায়ণ মুখোপাধ্যায়, আর একজন নজরুল গীতি কি আর্টিস্ট ছিলেন, দীপঙ্কর চট্টোপাধ্যায়। আচ্ছা। এই 4 জন এই সেই বছর কি কোম্পানিটার নাম ছিল মেগাফোনে। মেগাফোনের 4টি বেশি শিল্পী নিতেন না। আচ্ছা। আর ওই 4টি শিল্পীর মধ্যে মোহাম্মদ রফির পাশেই আমি পড়ে গেছি। আচ্ছা। তো যেখানেই যাচ্ছি প্ল্যাকার্ডে লেখা আছে, পরপর লেখা আছে সেটা হর মুখোপাধ্যায়, বাহ। অতএব সবাই চোখে পড়ছে। মোহাম্মদ রফি
হরেন মুখোপাধ্যায়, হ্যাঁ। এটা একটা বিরাট হ্যাঁ একদম, প্রাপ্য নিশ্চয় আমার। নিশ্চয় নিশ্চয়। তা সেই প্রাপ্যটা আমাদের বিরাট প্রাপ্য। তখন তো ওনারা খ্যাতির শীর্ষে একদম। কাজের শীর্ষে। এবং আমার সঙ্গে মোহাম্মদ রফির গান দেখছি যেখানে বাজছে, সেখানে আমার মোহাম্মদ রফি গাছি এবার তাহলে আমি যাই, আমার চলছে হে বন্ধু বিদায়। দারুণ 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 দারুণ, কি সিমিলারিটি, কি সিমিলারিটি দুটো গানে। অবাক কেন? যেমন নীল পাটি চোখ, মানে ভাবা যায় না যে কি উনিও করেছেন আমিও করেছি। অপূর্ব অপূর্ব, দারুণ পাওয়া। দারুণ ভাবা। হ্যাঁ মেগাফোন থেকেই হয়েছিল। উনি যখন ওই যে এবার তাহলে আমি যাই, আমার তো ভালোই লাগলো, আমার তো হয়ে গেছে হে বন্ধু বিদায়। সবাই দুটি বাজাচ্ছে। এখানে তো আপনার নিজেরই সুর। হ্যাঁ, নিজের সুর। রসি করতে হবে, কিছু আছে? এই ছেলে গেছিল, একটু পর। হে বন্ধু আপনি বিদায় চাইলেও বিদায় আপনাকে আমরা দেব না। আমরা যারা বাংলা গানের শ্রোতা, আমাদের মনে আপনি আজীবন থাকছেন, আপনার কথায়, আপনার গানে। আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনি আমাদেরকে আরো ভালো ভালো গান শোনান, এই শুভকামনা জানিয়ে আমাদের আজকের আড্ডা শেষ করছি। নমস্কার।